বিশ্বের জিওপলিটিক্যাল সিচুয়েশন দ্রুত বদলাচ্ছে। নতুন কোনো অক্ষশক্তি তৈরি হচ্ছে, নতুন কোনো জোট তৈরি হচ্ছে, যে জোট হয়তো আগামী দিনে একটা মারাত্মক আকার ধারণ করবে। হয় তা বিশ্বকে শাসন করবে, না হলে বিশ্বকে যারা শাসন করবে তাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ঠিক এইরকমই কিছু জোট বারবার এসেছে এবং জিওপলিটিক্যাল সিচুয়েশন বদলে দিয়েছে পৃথিবী। আমরা খুব খুব প্রমিনেন্টভাবে যদি আমরা দেখতে পারি, তাহলে নির্দিষ্টভাবে আমরা নেটোর কথা বলতে পারি। এই নেটো এমন একটা জোট ছিল যে, বা এখনও রয়েছে অবশ্য, যখন শুরু করা হয়েছিল তখন প্রত্যেকে আমরা পরের তরে, সকলের তরে, ঠিক এরকম একটা ভাবনার জায়গা থেকে একটা দেশের উপর কোনো রকম কোনো সামরিক আঘাত এলে অন্য সবকটা দেশ তার উপরে ঝাঁপিয়ে পড়বে, এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে যখন নেটো তৈরি হয়েছিল, স্বাভাবিকভাবেই নেটোর অন্তর্ভুক্ত যে দেশগুলো ছিল তারা অনেকটা সিকিউর ছিল, অনেক নিরাপদ ছিল, এবং সেই জন্যই দেশের সংখ্যা আরও বেড়েছিল নেটোয়ে। তো এবার কি ইসলামিক নেটো হবে? ইসলামিক নেটো মানে ইসলাম ধর্মাবলম্বী দেশগুলি, সেই দেশগুলির নিজেদের ব্রাদারহুডের জন্য একটা নেটো, যাতে এই দেশের উপর কোনো হামলা হলে অন্য দেশ ঝাঁপিয়ে পড়তে পারে। এতে মুখ্য ভূমিকা নিচ্ছে পাকিস্তান আর সৌদি আরব। 2025 অর্থাৎ গত বছর 2025-এ এমন একটা ট্রিটি করেছে পাকিস্তান আর সৌদি আরব, যে ট্রিটি অনুযায়ী যদি কোনোভাবে সৌদি আরবের উপর কোনো দেশ আঘাত হানে, তাহলে পাকিস্তান তার যোগ্য জবাব দেবে। সামরিক দিক থেকে দুজনে একজনের সঙ্গে আরেকজন ইন্টেল শেয়ার করবে, এবং তার পাশাপাশি প্রতিরক্ষা খাতে যাবতীয় সব কিছু যৌথভাবে তারা করবে। এই দুটো দেশের সঙ্গে আরও দুটো দেশ যোগ দিচ্ছে, কারণ তাদেরও কোথাও একটা কোণঠাসা পরিস্থিতি, তাদেরও কোথাও একটা এমন অবস্থা যে তারা বাধ্য হচ্ছে যোগ দিতে। তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাতার। প্রচুর প্রচুর ধনসম্পদ রয়েছে কাতারে। সেই কাতারে আর্মি বেস, আমেরিকার বড় একটা বেস রয়েছে। সেই বেসে যখন ইরান হামলা চালাচ্ছে, তখন আমেরিকা কোনো সাহায্য করছে না। নিজের দেশের মানুষ মরছে, নিজের দেশের ক্ষতি হচ্ছে। কাতার তো চাইবেই এমন একটা জোটের মধ্যে ঢুকতে যেখানে তার স্বার্থ রক্ষা হবে, এবং কাতারের কাছে প্রচুর প্রচুর পয়সা, প্রচুর অর্থ। সুতরাং তাকে জোটে যে কেউ ওয়েলকাম করবে। সে যদি জোটে আসে, তাহলে অর্থনৈতিক দিক থেকে বিরাট একটা সুবিধার জায়গা তৈরি হয়ে যাবে। কাতার তাহলে ইসলামিক নেটোয়ে আসতে পারে, সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। পাকিস্তান, সৌদি আরব, তার সঙ্গে কাতার, আরও একটা দেশ মারাত্মক গুরুত্বপূর্ণ, যে দেশ সেই 1299 সাল থেকে 600 বছর ধরে অনেকটা জায়গা জুড়ে একটা সাম্রাজ্য, বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য বা দীর্ঘদিন ধরে চলা সাম্রাজ্যগুলোর মধ্যে একটা অটোমান সাম্রাজ্য বা অটোমান ডিনেস্টি চালিয়েছিল। কি ছিল না সে অটোমান সাম্রাজ্যে? যদি আমরা ম্যাপ দেখি, তো সেই ম্যাপে দক্ষিণ পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, অনেকটা জায়গা জুড়ে প্রায় 600 বছর ধরে রাজত্ব করেছে, সাম্রাজ্য চালিয়েছে। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমান সাম্রাজ্যের পতন হয় এবং তুরস্ক একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়। তো তুরস্কের কখনো কি মনে হয়নি, তুরস্কের যাত্রাভিমান, তুরস্কের যে ভিতর থেকে একটা আবেগ, সেই আবেগের জায়গায় তুরস্কের কখনো মনে হয়নি যে তারাই তো একটা সময় পুরো পৃথিবী শাসন করেছে, তাদের সেই অটোমান সাম্রাজ্যের হৃত গৌরব ফিরে আসুক? ঠিক যেরকম জার্মানিতে থার্ড রাইখ, ফোর্থ রাইখ হিটলারের সময়, ঠিক সেরকম তুরস্কের মধ্যেও হাওয়ায় ঘুরছে কথা যে যদি অটোমান ডিনেস্টি বা অটোমান সাম্রাজ্যের সময়ের দিনগুলো ফিরে পাওয়া যেত, তাহলে বিশ্ব শাসন করা যেত, এবং তার জন্য একা সম্ভব নয়, বন্ধুদের হাত দরকার। তাহলে ইসলামিক নেটোয়ে তুরস্ক আসতেই পারে, আর তুরস্ককে স্বাগত জানাবেই। পাকিস্তান, সৌদি আরব, কাতার তুরস্ককে স্বাগত জানাবে, তার কারণ তুরস্কের অস্ত্র, তার সামরিক ক্ষমতা। যদি ধরা যায় এই ইসলামিক জোট হয় বিভিন্ন কারণেই, কারণ এই ইরানের যুদ্ধ এবং আরবের এখনকার পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে গেছে অর্থনৈতিকভাবে এবং কূটনৈতিক দিক থেকে, তাতে প্রত্যেকটা দেশ চাইবে যে আরও দু একটা বন্ধুর সঙ্গে একটু বেঁধে থাকতে।
কারণ এতদিন পর্যন্ত মনে করা হয়েছিল যে আমেরিকাকে যেহেতু জমি ব্যবহার করতে দিয়েছে আরব দেশগুলো, সেই আরব দেশগুলোর উপর ইরান যদি হামলা চালায় আমেরিকা সাহায্য করবে, কিন্তু না, আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কারণ সাহায্যের হাত বাড়ালে সেক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে সমস্যা হয়ে যেত। আর ইরানও ভাবা হয়েছিল যে ইরান হয়তো আর কিছু হোক না হোক একটা মুসলিম কান্ট্রি অন্য মুসলিম কান্ট্রির উপরে সেভাবে আঘাত আনবে না, কিন্তু ইরান মরিয়া হয়ে আমেরিকানদের উপর রিভেঞ্জ নিতে গিয়ে, প্রতিশোধ নিতে গিয়ে যে আরবিয়ান কান্ট্রিতে আমেরিকানদের ঘাঁটি রয়েছে ঠিক সেই জায়গাগুলো আঘাত এনেছে। তখন কিন্তু ইসলামিক ব্রাদারহুড ইরান দেখায়নি। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা জোট তৈরির কথা ভাবা হচ্ছে, যে ভাবনা খুব সঙ্গত। এবং এই ইসলামিক নেটোতে তাহলে যে 4টি দেশ রয়েছে, এই 4টি দেশের কি কি ক্ষমতা রয়েছে এক নজরে একটু দেখে নেওয়া যাক, এক এক করে শুরু করা যাক। প্রথমত সৌদি আরব এবং তার সঙ্গে কাতার, এই দুটো দেশ অর্থনৈতিকভাবে এতটাই স্বাবলম্বী এবং এদের কাছে এতটাই অর্থ রয়েছে, এরা চাইলেই যে কোনো জোটের পুরো অর্থনৈতিক পরিকাঠামোটাই তৈরি করে ফেলতে পারে। শুধু অর্থনীতির দিক থেকে ভাবলে হবে না, এই দুটি দেশের কাছে বিপুল পরিমাণে পেট্রোলিয়াম আছে, খনিজ তেল রয়েছে, খনিজ সম্পদ রয়েছে মূল্যবান। সুতরাং সেই দিক থেকে ইসলামিক নেটোকে অর্থনৈতিকভাবে চাঙ্গা রাখার দায়িত্ব থাকবে সৌদি আরব এবং কাতারের। এবার আসা যাক পাকিস্তানের কথায়। পাকিস্তান প্রথম হাত বাড়িয়েছিল এই ইসলামিক নেটো করার জন্য। ফাউন্ডার মেম্বার হিসেবে পাকিস্তানের একটা জায়গা তো অবশ্যই থাকবে, তার পাশাপাশি পাকিস্তান এই নেটোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা পাবে, কারণ পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ। অন্য 3টে দেশের কাছে যা অনেকটা স্বস্তির জায়গা, বিশ্বের তাবড় পরমাণু শক্তিধর দেশ, তারা ইসলামিক নেটোর দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কারণ ইসলামিক নেটোতেও একটা পরমাণু শক্তিধর দেশ থাকছে, সে দেশের নাম পাকিস্তান। এবার আসে যাক তুরস্কের কথা। তুরস্ক ড্রোন, অত্যাধুনিক অস্ত্র বা এখন সমরাস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি মাথা খারাপ করে দিয়েছে সমর বিশেষজ্ঞদের ড্রোন। বড় বড় মিসাইল নয়, বড় বড় বোম্বিং নয়, মোটর গ্রেনেড এসব দিন শেষ হয়ে গেছে। ড্রোন সামান্য ছোট একটা জিনিস, সেই একটা জিনিস র্যাডারকে ফাঁকি দিয়ে ঢুকে গিয়ে ব্লাস্ট করিয়ে দিয়ে চলে আসছে। এই ড্রোনের কনসেপ্ট চালুই তো করেছে তুরস্ক। আধুনিক সমরাস্ত্রের একটা নতুন লেভেল তৈরি করে দিয়েছে তুরস্ক। কি কি আছে তুরস্কর কাছে যদি বলা যায় হিসেব করে দেখতে, তাহলে ফৌজি ড্রোন বিরাক্টার TB2 রয়েছে তুরস্কের হাতে, যা এই ইসলামিক নেটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত স্ট্র্যাটেজি, ওয়ার স্ট্র্যাটেজি, তুরস্কের ওয়ার স্ট্র্যাটেজি। এবং 3 নম্বর, তুরস্ক এই মুহূর্তে একটি জোটের মধ্যে রয়েছে, সেই জোট হলো নেটো। কোন নেটো? না, প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ঠান্ডা লড়াই শুরু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, তখন সোভিয়েত ইউনিয়নকে কোনো মতে পেড়ে ফেলতে একটা ছক কষা হলো, ইউরোপিয়ান দেশগুলোকে নিয়ে আমেরিকা তৈরি করলো নেটো। নাম কি দেওয়া হলো? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে নেটো। এই নেটোতে বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে তুরস্ক। তুরস্ক কিন্তু শুরু থেকে নেটোতে ছিল না। 1952 সালে তুরস্ক এই জোটে যোগ দেয় এবং দেখা যাচ্ছে নেটো কারা? নেটো হচ্ছে এই যে দেশগুলো রয়েছে নেটোভুক্ত দেশগুলো, তাদের একটা দেশের উপর যদি অন্য কোনো দেশ আঘাত হানে, তাহলে নেটোর অন্যান্য দেশ তাকে প্রোটেক্ট করবে, সেই দেশের বিরুদ্ধে লড়বে যারা আঘাত এনেছে। তো এই করতে তাদের একটা ফৌজ দরকার। এই ফৌজ যে দরকার, দেখা যাচ্ছে প্রত্যেক দেশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে মিলিটারি এখানে দেওয়া হচ্ছে বা আর্মি এখানে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট পরিমাণে অর্থ দেওয়া হয়, নির্দিষ্ট পরিমাণে সমরাস্ত্র দেওয়া হয়। সবচেয়ে বেশি মিলিটারি বা আর্মি এই নেটোতে রয়েছে তুরস্কের ফৌজ সবচেয়ে বড়। এবার এখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে, নেটো নামে একটা জোটে রয়েছে তুরস্ক, সেখান থেকে বেরিয়ে সে ইসলামিক নেটোয় কিভাবে আসবে নিজের স্বার্থ রক্ষার জন্য। কারণ আমেরিকাও ভালো করে জানে নেটো থেকে তুরস্ক সরে যাওয়া মানে কতটা ক্ষতিকর। কারণ ওই যে বললাম, বিশাল পরিমাণে ফৌজ এবং একেবারে নাকানি চোবানি খাইয়ে দিতে পারে ড্রোন দিয়ে। তো নেটো থেকে যদি সরে আসে তুরস্ক, তবেই ইসলামিক নেটোতে যোগ দেবে।
সেক্ষেত্রে অবশ্য অনেক ড্রব্যাক থেকে যাচ্ছে। তো আমরা ইসলামিক নেটোর যেগুলো অ্যাডভান্টেজ সেই জায়গাগুলো নিয়ে কথা বলার পাশাপাশি এবার দুর্বলতা কোথায় কোথায় সেগুলো নিয়ে একটু কথা বলি। দুর্বলতা আছে, প্রথম তো বললাম তুরস্কর কথা। তুরস্ক যদি ইসলামিক নেটোয় আসে তাহলে ওকে নেটো থেকে চলে আসতে হবে, অর্থাৎ শত্রুর সংখ্যা দ্বিগুণ করে নিয়ে সে ইসলামিক নেটোয় যোগ দেবে। পুরো ইউরোপ আমেরিকা সবাই শত্রু হিসেবে দেখবে তুরস্ককে এবং তুরস্ক যে জোটে রয়েছে সেই জোটকে। এটা অত্যন্ত মারাত্মক জায়গা। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যদি আমি কাতারের কথা ভাবি, কাতার অনেক অংশে, শুধু কাতার নয় সৌদি আরবও অনেক অংশে এরা আমেরিকার মুখাপেক্ষী। কাতারের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত ভালো, আমেরিকার মুখাপেক্ষী। সেক্ষেত্রে যদি একটা এমন কোনো জোট তৈরি করা হয় যে জোটে কাতার রয়েছে, সৌদি আরব রয়েছে এবং সেই জোট আমেরিকার পরিপন্থী বা আমেরিকার নীতিতে চলে না, তাহলে সেটা তাদের জন্য ক্ষতিকর। মুশকিলের জায়গা সবচেয়ে বেশি পাকিস্তানকে নিয়ে। তার কারণ পরমাণু শক্তিধর পাকিস্তান তো বটেই, কিন্তু সেটা এখনও টেস্টেড নয়। পাকিস্তানের পরম মিত্ররাও হয়তো জানে না যে কী পরিমাণ পরমাণু শক্তি পাকিস্তানের কাছে রয়েছে। দ্বিতীয়ত, পাকিস্তানকে বিশ্বাস করা কঠিন। একটা দেশ, যে দেশ ধারের উপর চলছে, লোনের উপরে চলছে, দেনার দায় রয়েছে, সেই দেশ অর্থনৈতিকভাবে কতটুকুই বা সাহায্য করতে পারবে একটা ইসলামিক নেটোকে? তার অবদান কতটুকু থাকবে? এটা যেমন প্রশ্ন। দ্বিতীয়ত, বিশ্বাসযোগ্যতা পাকিস্তানের। এই পাকিস্তানের বিশ্বাসযোগ্যতার জায়গা তৈরি হচ্ছে কেন? তার কারণ পাকিস্তানের কিছু কার্যকলাপ। পাকিস্তান সৌদি আরবের সঙ্গে রয়েছে, পাকিস্তান আমেরিকার সঙ্গে রয়েছে, আসিম মুনির হোয়াইট হাউসে গিয়ে চা খাচ্ছেন। আবার দেখা যাচ্ছে ইরান তার যুদ্ধ বিমানে তেল ভরার জন্য চলে আসছে ইসলামাবাদে। কোন দিকে রয়েছে? আমেরিকার দিকে রয়েছে নাকি আমেরিকার বিপক্ষে রয়েছে? আমেরিকার হয়ে ইসলামিক নেটোয় মোলের কাজ করবে না তো পাকিস্তান? এই সন্দেহ কিন্তু অন্য তিনটে দেশের মধ্যে থেকেই যাবে। সেই জায়গা থেকে দেখতে গেলে ইসলামিক নেটোর জন্য এটা সবচেয়ে বড় দুর্বলতা এবং স্থায়িত্ব খুব কম হবে যদি ইসলামিক নেটো আদৌ তৈরি হয়।